ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল যে তোমাদের পড়াটা রয়েছে ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু পড়া চলাকালীন তোমাদের এই টেক্সট বুকটা খুলে অবশ্যই দেখবে, পড়াগুলো ভালো করে বুঝে নেবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু পৃথিবীর অন্দরমহল থাকবে। ওকে, তো চলো শুরু করছি, পড়াটা ভালো করে বুঝে নাও। দেখো, পৃথিবীর অন্দরমহল কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি এখানে পৃথিবীর ভেতরকার খবর, অর্থাৎ পৃথিবীর ভেতরে কি কি রয়েছে সেসব সম্পর্কে আমরা জানবো। এটা তোমাদের অনেকেরই হয়তো জানা রয়েছে কম বেশি, যে পৃথিবীর ভেতরে কি থাকে বা কি কি রয়েছে সেগুলো ডিটেলস আমরা আরো ডিটেলসে এই চ্যাপ্টারে জানতে পারবো। তো দেখো, আগামী 48 ঘন্টা গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। শৈত্যপ্রবাহ বলতে শীত। সকালে কাগজে খবরটা পড়ে মেহতাবের শীত শীত ভাবটা যেন আর একটু বেড়ে গেল। অর্থাৎ শৈত্যপ্রবাহ বলতে আরো ঠান্ডা, কাঁপানি ঠান্ডা হাওয়া বইবে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় সারা দেশ জবুথবু। পুরো উত্তর গোলার্ধ এখন শীত ঋতুর কবলে। সৌরভদের বাড়ির ছাদে দুপুরবেলা রোদ পোহাতে পোহাতে দাদুর কাছে গল্প শুনতে দারুণ লাগে। রোববার দাদু শোনাচ্ছিলেন জুল ভার্নের কাছ থেকে, জুল ভার্নের একটা বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প। 19 বছরে এক ছেলে তার অধ্যাপক কাকার সাথে নিভে যাওয়া আগ্নেয়গিরি জ্বালামুখের ভেতর দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিযান করে। তাদের যাওয়া আসার পথের রোমহর্ষক কাহিনী দাদু এমন ভাবে বর্ণনা করেছিলেন যে রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল। এগুলো কি প্রশ্নতে আসবে? না, এগুলো কখনোই প্রশ্নতে দেবে না। এগুলো জাস্ট একটু গল্পের আকার তোমাদের জাস্ট ভালো লাগার জন্য এখানে দিয়েছে। বলছে ভূপৃষ্ঠের নিচে কি আছে জানতে? পরদিন ওরা দুজনে মিলে, কি আছে ভূপৃষ্ঠের নিচে সেটা জানার জন্য ওরা দুজনে মিলে বাড়ির পিছনের বাগানে গর্ত খোঁড়া শুরু করলো। বিকেলে যখন খোঁড়াখুড়ি শেষ করলো তখন ওরা প্রায় 2 মিটার গভীরে দাঁড়িয়ে। স্কুলে এসে ওরা ঘটনাটা সবাইকে বলল। সব শুনে ওদের মাথায় অনেকগুলো প্রশ্ন এলো। দেখো কি কি প্রশ্ন। পৃথিবীর যে শক্ত পিঠটার উপর আমরা আছি তার নিচে কি আছে? কেউ কি কখনো দেখেছে পৃথিবীর ভিতরটা কেমন? পৃথিবীর কেন্দ্রে বা কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে? পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটুকু জানলো কিভাবে? তো এই প্রশ্নগুলো যে শুধুমাত্র লেখকের বা যে লিখেছে তিনি লিখেছেন তা না, এগুলো কিন্তু আমাদেরও প্রশ্ন হয়। তো এইভাবে এই যে আমরা রয়েছি বা আমরা পৃথিবীর পৃষ্ঠে রয়েছি, তাহলে ভিতরে কি কি রয়েছে, কি, তাই না? তো দেখো, যেটা হাইলাইট করা আছে তোমরাও পেন দিয়ে দাগিয়ে রাখো। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি। ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকেই আসবে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। তাহলে আমাদের 6370 কিমি গর্ত খুঁড়লেই আমরা পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাব। আশা করি বুঝতে পারছো এবার। কি এইটা তোমরা স্টার দিয়ে রাখো পেন দিয়ে, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে যে পৃথিবীর ব্যাসার্ধ কত বা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত। ঠিক আছে, বুঝতে পারলে? ভেবে দেখো, পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিমি গর্ত খোঁড়া সম্ভব কি? এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। কারণ আমাদের এখানে যেখানে আমরা থাকি ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে, সেখানে যা টেম্পারেচার, কিন্তু পৃথিবীর কেন্দ্রে সেই টেম্পারেচার অনেকটা বেশি। সেখানে অত দূর খোঁড়া সম্ভব হবে না, কারণ ভেতরে কি থাকে? লাভা বা ম্যাগমা। ঠিক আছে, দেখো, দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির গভীরতা 3 থেকে 4 কিমি, যার নাম হচ্ছে রবিনসন দ্বীপ। সোনার খনির গভীরতা, তাহলে সেখান থেকে সোনা বেরোচ্ছে। জানা গেছে প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তর তাপমাত্রা বাড়ে। বললাম না যে পৃথিবীর কেন্দ্রের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অঙ্ক হিসেবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয় ভাবো। যারা ওই খনি থেকে সোনা উত্তোলন করে তাদের কতটা গরম সহ্য করতে হয়। বোঝা গেল? পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের কোলা 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তাহলে 12 কিলোমিটার পর্যন্ত খোঁড়া গেছে, সেখানে 6370 কিমি কি করে খোঁড়া সম্ভব? বুঝতে পারছো তো? পৃথিবীর গভীরতার কাছে 12 কিমি খুবই নগণ্য, এতটা বেশি গভীরতা, সেখানে 12 কিমি তো খুবই কম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন। কি বোঝা গেল? দেখো, আমি যে পুরো পাতাটা পড়লাম তার মানে যে পুরো পাতা থেকেই প্রশ্ন দেবে তার কিন্তু মানে নেই। এইখানে যে জায়গাগুলো দাগানো দেখতে পাচ্ছ সেইগুলো থেকেই তোমাদের প্রশ্ন দেবে। কিন্তু আমি তোমাদের পুরোটা কেন পড়লাম? যাতে তোমাদের পড়াটা ভালো লাগে, বুঝতে পারো, সেই জন্যই। বুঝতে পারছো?
সবসময় যে আমাদের নম্বর পেতে হবে তার জন্য যে পড়া দরকার এটা কিন্তু নয়। নম্বর পাওয়ার পাশাপাশি তোমাদের কিন্তু অর্থাৎ নাম্বারের পাশাপাশি তোমাদের কিন্তু পড়াটার বিষয়বস্তু সম্পর্কেও জ্ঞান হওয়া দরকার। ঠিক আছে, চলে এসো তার পরের পাতাতে। দেখো রয়েছে ম্যাগমা কি, লাভা কি। এটাই তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের জন্য। দেখো ভূগর্ভের প্রচন্ড পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে বলা হয় ম্যাগমা। বুঝতে পারলে? এই ম্যাগমা কাকে বলে এটা কিন্তু পরীক্ষাতে আসবে। অর্থাৎ ভূগর্ভ বলতে পৃথিবীর কেন্দ্রের কথা বলছে। গর্ভ মানে পৃথিবীর কেন্দ্রে পদার্থগুলো প্রচন্ড চাপ তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে একটা লিকুইড অর্থাৎ তরল অবস্থায় সেখানে কিন্তু থাকছে, সেগুলোকে বলছে ম্যাগমা। আর এই ম্যাগমা যখন পৃথিবী পৃষ্ঠে কোনোভাবে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে তখন তাকে আমরা বলছি লাভা। ছবি দেখতে পাচ্ছ, লাভা কি আর ম্যাগমা কি? লাভাটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে বেরিয়ে আসার পরের রূপটা, আর ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরের রূপটা। বোঝা গেল? এই লাভা ম্যাগমা সংজ্ঞা সহ পার্থক্য তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, দেখো পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত গ্যাসীয় একটি পিণ্ড। সময়ের সাথে সাথে উপরিস্তরটা বা উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। অর্থাৎ পৃথিবীর উপরিতলটা হয়তো শক্ত হয়ে গেছে, যেটা ভূপৃষ্ঠ আমরা বসবাস করছি, কিন্তু ভেতরে যেটা রয়েছে সেটা কিন্তু এখনো ওই তরল অবস্থাতেই রয়েছে। বোঝা গেল? বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং দেখেছিল। মাটির নিচ থেকে কি এটা না আপনা আপনি অনবরত বেরিয়ে আসছে গরম ফুটন্ত জল। ও মাকে জিজ্ঞেস করতে জানলো যে পৃথিবীর ভৌম জল। এটা কি? পৃথিবীর ভৌম জল, অর্থাৎ পৃথিবীর ভেতরকার জল। ভূতাপের ভেতরকার যে তাপ তার সংস্পর্শে এসে ওই জলটা সবসময় গরম থাকে এবং গরম হয়ে ফুটতে শুরু করে এবং পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একেই বলে উষ্ণ প্রস্রবণ। বোঝা গেল? উষ্ণ প্রস্রবণ জিনিসটা কি? এটাও কিন্তু তোমাদের 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করে রাখবে স্টার দিয়ে। এটা কেন হয় নিশ্চয়ই বুঝতে পারলে, ভেতরকার তাপের জন্য। এরপর আছে ভূতাপ কি। বলছে ভূতাপ হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলা হয়। বোঝা গেল? পৃথিবীর বহু দেশে এই তাপ থেকে অর্থাৎ এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার সেটাও কিন্তু কমানো যায়। ভারতের কোথায় কোথায় ভূতাপ এই কেন্দ্রগুলো আছে সেটা তোমরা একটু জানার চেষ্টা করো। তো এখান থেকে তোমরা 2টো প্রশ্ন পড়ে রাখবে, ভূতাপ জিনিসটা কি এবং উষ্ণ প্রস্রবণ বলতে কি বোঝো। ঠিক আছে, পৃথিবীর ঘনত্ব বলতে এই জায়গাটা পড়ে রাখবে। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সিসি। ব্যাস, আর কিছু পড়া দরকার নেই। ঠিক আছে, নিচে চলে এসো ভূমিকম্প তরঙ্গ কি। এইটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। ভূমিকম্প তরঙ্গ বলতে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন রকমের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো কি কি? পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। মনে রাখবে, পি ফর প্রাইমারি, এস ফর সেকেন্ডারি। আরেকটা থাকে র্যালে তরঙ্গ, সেটা তোমাদের এখানে দেওয়া নেই। যাই হোক, পি তরঙ্গ এবং এস তরঙ্গ সম্পর্কে দেখো। বলছে ভূ অভ্যন্তরে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এইসব কিছু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে পি তরঙ্গ কি? কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু এই পি তরঙ্গ কিন্তু প্রবাহিত হয়, মনে রাখবে। আর এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। ঠিক আছে, এই পি তরঙ্গ এস তরঙ্গের ব্যাপারটা কিন্তু মনে রেখো। ভূমিকম্পের 2টো তরঙ্গ, একটা পি তরঙ্গ যেটা কিনা কঠিন তরল সবকটা মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ কিন্তু তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। ওকে, তাহলে ভূমিকম্পের থেকে তোমরা এইটুকু ধরনের শুধুমাত্র মনে রেখো। এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্নটা থাকবে। এবার তোমরা তো অনেকে ভাবছো ম্যাম অনেকটু স্কিপ করলো কেন। দেখো, সবকিছু তো পড়ার দরকার নেই, কিন্তু তোমাদের আমি বলবো বইটা পুরোটাই পড়ে ফেলতে একবার করে। তারপর যেগুলো আমি দাগাতে বলছি সেগুলো দাগিয়ে রাখো, সেগুলো ভালো করে পড়বে, পরীক্ষাতে দেখবে সেখান থেকেই কমন পাচ্ছ।
পেঁয়াজের খোসা ছাড়ালে যেরকম একটা স্তর বিন্যাস দেখা যায়, পৃথিবীর অন্দরমহলটা ঠিক এই রকমই বলতে পারো। তো পেঁয়াজ দিয়ে আমাদের তুলনা করে এখানে আর কি বুঝিয়েছেন বিজ্ঞানীরা। তো দেখো 40 পরের পাতায়, বর্তমানে পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্ক জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করছে। ভূমিকম্প তরঙ্গ আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রথম 3টি স্তরের কথা সন্ধান পেয়েছেন। কি কি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ইম্পর্টেন্ট কিন্তু, আন্ডারলাইন করতে থাকো। বলছে কাটা আপেলের খোসার সঙ্গে পৃথিবীর সবচেয়ে ওপরের স্তর অর্থাৎ ভূত্বকের তুলনা করা হয়েছে। বুঝতে পারছো? ঠিক এটা ফলো করো, তাহলে আরো বুঝতে পারবে এখানে ভূত্বক কোনটা, গুরুমণ্ডল কোনটা এবং কেন্দ্রমণ্ডল কোনটা। বুঝতে পারলে? দেখো, মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি থেকে ও মহাদেশের নিচে গড়ে 60 কিলোমিটার গভীর। এই গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরকে বলা হয় সীমা। তাহলে মহাসাগরের নিচে যে ভূত্বকটা রয়েছে তাকে আমরা বলবো সীমা, যেটা কিনা সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। এই স্তর তুলনায় আর কি ভারী হয়। প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয়শিলায় স্তর গঠন করেছে। এর ঘনত্ব 2.9 গ্রাম পার ঘনসেমি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভূত্বকের উপরের স্তরটি হলো শিয়াল। গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা এই স্তর গঠন করেছে। এই স্তর সীমার চেয়ে হালকা ও একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। বোঝা গেল? অর্থাৎ শিয়াল স্তরটা কিন্তু মহাদেশীয় আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। বোঝা গেল? সীমা ও বা মহাসাগরীয় ভূত্বকের উপরে রয়েছে শিয়াল, অর্থাৎ শিয়াল ও সীমা কিন্তু ওপর নিচে রয়েছে। তাহলে শিয়াল রয়েছে ওপরে, সীমা রয়েছে তার নিচে। যেহেতু ভারী, এটা আরো ভালো মনে থাকবে যদি এই ছবিটা ফলো করো। তোমাদের কিন্তু আমি বলবো ভূগোলের পড়ার পাশাপাশি তোমরা কিন্তু ছবিটা একবার দেখে নিও, তাহলে জিনিসটা ভালো মনে থাকবে। এই যে তোমাদের রয়েছে বিযুক্তি রেখাটা কিন্তু স্টার, ট্রিপল স্টার দিয়ে রাখো। বিযুক্তি রেখা তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবে। বলছে এই যে শিয়াল ও সীমা তোমরা পড়লে, শিয়াল ও সীমার মাঝে একটা স্তর রয়েছে যাকে আমরা বলবো বিযুক্তি রেখা, যেটা কিনা দুটো সীমা রেখাকে আলাদা করছে। সেটা কি? কনরাড বিযুক্তি রেখা। পরীক্ষাতে কিন্তু আসে। আর এই বিযুক্তি রেখা বলতে কি বোঝো? বলছে ভূপৃষ্ঠের থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, এক একটা জায়গায় ভূমিকম্পের যে গতিবেগটা সেটা এক এক রকম থাকে। তো সেই অনুযায়ী এক একটা বিযুক্তি রেখার নামকরণ করেছে ভূতত্ত্ববিদরা। বুঝতে পারলে? তাহলে শিয়াল ও সীমা স্তরের মাঝে যেটা রয়েছে যার নাম কি? কনরাড বিযুক্তি রেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো রয়েছে পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরের অত্যন্ত পাতলা ভূত্বকের শিলা খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূত্বকের একেবারে উপরে রয়েছে কি? মাটি। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অক্সিজেন। বায়ুমণ্ডলের চেয়ে অনেক বেশি অক্সিজেন পৃথিবীর ভূত্বকের সঙ্গে নানা রাসায়নিক অবস্থায় মিশে রয়েছে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান তার নাম হচ্ছে সিলিকন। মনে রাখবে। তার পরের পাতা চলে এসো। দেখো একটা ছবি রয়েছে, বইটা পুরোনো বলে একটু দাগানো, কিছু মনে করো না, জাস্ট পড়টা ভালো করে বুঝে নাও। এই ছবিটা তোমরা বাড়িতে কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম নির্দিষ্ট পরীক্ষাতে কিন্তু এই পৃথিবীর অভ্যন্তরের যে শ্রেণীবিভাগ বা ভাগটা তোমাদের কিন্তু বড় প্রশ্নের জন্য আসবে, 5 নম্বর জন্য আসতে পারে। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট বলে তোমাদের আমি এখন থেকেই প্র্যাকটিস করতে বলছি। যারা এখন দেখছো ভিডিওটা, যারা নতুন, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই ছবিটা প্র্যাকটিস করে রেখো। তোমাদের কিন্তু প্রথম পরীক্ষার জন্য কিন্তু এটা আসবে। তো দেখো এখানে কি বলা রয়েছে। দেখো রয়েছে গুরুমণ্ডল। ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 2900 কিমি পর্যন্ত এই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল, অর্থাৎ যেটা আপেলের শ্বাস বলছে। এই স্তরে উষ্ণতা 2000 সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। এই স্তরে প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। বোঝা গেল? লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। সেই জন্য এটাকে বলা হয় ক্রোফেসীমা। আর যেখানে রয়েছে নিকেল তাকে বলা হয় নিফেসীমা। আরো ভালো বুঝতে পারলে দেখো কি রয়েছে। গুরুমণ্ডলের 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায় বলে এটাকে বলা হয় ক্রোফেসীমা। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত যেখানে দেখা যায় নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, সেখানটাকে বলছে বা সেই স্তরটাকে বলছে নিফেসীমা। এই ক্রোফেসীমা নিফেসীমার মাঝেও একটা বিযুক্ত রেখা রয়েছে যার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। বোঝা গেল? আর ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে যেটা রয়েছে তার নাম হচ্ছে মোহরোফিসিক বিযুক্তি রেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার পড়াটা শুনে যে কোনগুলো প্রশ্ন হতে পারে, একটা ধারণা তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর তার থেকে বড়, তারা বুঝতে পারছো না, তারা কিন্তু এগুলো অবশ্যই দাগিয়ে রাখো। যেগুলো এখানে দাগানো সেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ।
ওকে, অ্যাস্থনোস্ফিয়ার জিনিসটা কি? দেখো, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরে অংশে বিশেষ স্তরটাকে বলা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। এই অ্যাস্থনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার মানে হচ্ছে দুর্বল স্তর। কি স্তর? দুর্বল স্তর। এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির হয়। বোঝা গেল? অর্থাৎ গুরুমণ্ডল শুরু হচ্ছে এবং শিলামণ্ডল শেষ হচ্ছে, সেই মাঝামাঝিতে এই স্তরটা কিন্তু রয়েছে। অত্যধিক চাপ ও তাপে এখানকার যে শিলা সান্দ্র অবস্থায় রয়েছে, অর্থাৎ অর্ধতরল। বীজ গলালে বা খেজুর রস জাল দিলে গুড় তৈরি করলে যে অবস্থা থাকে সেরকম থকথকে অবস্থায় কিন্তু এই স্তরটা রয়েছে। বোঝা গেল? ভূগর্ভের তাপে পদার্থগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে আনুভূমিকভাবে প্রবাহিত হয় এবং ওপরে অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবেই কিন্তু পরিচলন স্রোতের সৃষ্টি হয়। বোঝা গেল? ডান দিকে দেখো রয়েছে ভূত্বক ও গুরুমণ্ডল উপরীয় অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। এর গভীরতা 100 কিলোমিটার। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়। ইম্পর্টেন্ট যেটা তোমাদের আমি দেখালাম, উপরে যেটা হাইলাইট করা রয়েছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট এগুলো একবার রিডিং করে নিও। চলে এসো তার পরের পাতায়। এবার রয়েছে কেন্দ্রমণ্ডল। তাহলে এতক্ষণ তোমরা পড়লে ভূত্বক, গুরুমণ্ডল, এরপর আসছি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল এরোটা দেখো ছবিতে কোথায় দেওয়া রয়েছে? মাঝ বরাবর। বুঝতেই পারছো, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো কেন্দ্রমণ্ডলের ছবিটা দেখো ডান দিকে সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডল। দেখো কি বলছে, ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। এই স্তরটি প্রায় 3500 কিলোমিটার গভীর, অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়। তাহলে কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? নিফে। কারণ এখানে নিকেল এবং ফেরাস অর্থাৎ লোহা পাওয়া যায়। লোহাকে ফেরাস বলে বলে এফি লিখেছে। বুঝতে পারছো? এর গড় তাপমাত্রা দেখে নাও 5000 ডিগ্রি সেলসিয়াস। আর ওখানকার তাপমাত্রা হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। এগুলো পরীক্ষাতে দেয় না, জাস্ট একবার পড়ে নেবে তাহলেই হবে। ঠিক আছে, এই কেন্দ্রমণ্ডল দুটি অংশ রয়েছে, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ আরেকটা রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ ভেতরের দিকে একটু বাইরের দিকে। এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে। এই স্তরের গভীরতা 5100 কিমি থেকে 6370 কিমি। এই স্তরে চাপ, তাপ, ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে। আর বহিঃকেন্দ্রমণ্ডল কোনটি? না, অন্তঃকেন্দ্র চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিমি থেকে 5100 কিলোমিটার গভীর। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। এই স্তরের সান্দ্র অবস্থাকার লোহা, নিকেল প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। তাহলে পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে কোন স্তর থেকে? কেন্দ্রমণ্ডলের বহিঃকেন্দ্রমণ্ডল স্তর থেকে। মনে থাকবে, এই তথ্যগুলো খাতায় নোট করে রাখো, এগুলি তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। এই জন্য ভূগোলের কোনো এক্সট্রা বই পড়া দরকার নেই, টেক্সটটা খুঁটিয়ে পড়লেই তোমরা কিন্তু প্রত্যেকেই ভূগোলে 30-এ 30 পাবেই। তো দেখো, এরপরে দেখো নিচের দিকে রয়েছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের মধ্যে যেটা দুটো স্তর আমরা পড়লাম, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, এদের মাঝখানে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ভুল হয়, ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই তোমরা চেষ্টা করবে মনে রাখার, বারবার করে পড়ে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ অনেক সময় গন্ডগোল হয়ে যায়। মানে কিরকম, ধরো তোমাদের মধ্যে কেউ বলে দিল ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে গুটেনবার্গ রয়েছে। তাই কি আদেও? ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? আশা করি তোমরা প্রত্যেকেই বলতে পারবে। একটু আগেই আমি তোমাদের পড়িয়ে আসলাম আগের পাতাতে। তো এটা তোমরা কমেন্ট বক্সে যারা যারা পারবে আমাকে উত্তর দিয়ে দাও, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে। ওকে, এটা তোমাদের কমেন্ট বক্সে আমি তোমাদের প্রত্যেকের কাছে আশা রাখছি, তোমরা প্রত্যেকে আমাকে অ্যান্সারটা দেবে। তো এই হলো তোমাদের পৃথিবীর কেন্দ্রমণ্ডল অর্থাৎ অন্দরমহল নিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা পড়ালাম। যেগুলো পড়ালাম সেগুলোর মধ্যেই পরীক্ষাতে কমন পাবে, আর এগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না। তার মধ্যে যেগুলো স্টার দিয়ে রাখলাম বারবার করে, সেগুলোই তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে? তাহলে কেমন বুঝলে পড়াটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে তাহলে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।